আমরা যারা ক্রীড়া সাংবাদিকতা করেছি বা এখনো যারা করছেন, তাদের সবার খুব প্রিয় একটা বাক্য হচ্ছে সমালোচকদের উচিত জবাব দিয়ে দেওয়া, সমালোচকদের চুপ করায় দেওয়া। কোনো ব্যাটসম্যান রান করলে এই বাক্যটা লিখতে পারলে বা কোনো বোলার অনেকগুলো উইকেট পেলে এই বাক্যটা লিখতে পারলে আমরা একটু শান্তি পেতাম। কিন্তু আসলে এটা লেখা যত সহজ, করা তার চেয়ে অনেক কঠিন, অনেক কঠিন। সমালোচনা মুখর একটা পরিবেশে, ট্রল মুখর একটা পরিবেশে দাঁড়ায় আপনি দুর্দান্ত খেলবেন, এটা মানসিক শক্তির বিরাট একটা পরীক্ষা, বিরাট পরীক্ষা। আর আজকের এই সোশ্যাল মিডিয়ার দিনে এটা প্রায় অসম্ভব, বুঝলেন? আজকের এই সোশ্যাল মিডিয়ার দিন, যখন কিনা এই ক্রিকেটাররা তো তরুণ, এরা ওই নিজে একটু ফেসবুক দেখতে যায়, তখনই দেখে যে তাকে নিয়ে অশ্লীল ভাষায়, যাচ্ছে তাই ভাষায় ট্রল হচ্ছে, বুলিং হচ্ছে। যখন ব্যাট করতে যায় তখন ওই শব্দগুলো মাথায় ঘুরতে থাকে। আগের দিনের সমালোচনা ছিল, যেহেতু পৌঁছাতো শুধু পত্রিকা টত্রিকার মাধ্যমে, তখন তো আমাদের সাধারণ মুখের যে ভাষাগুলো, আমরা যেসব শব্দ করতাম এগুলো ক্রিকেটারদের কাছে খুব বেশি পৌঁছাতো না, ফলে এই শব্দগুলো তাদের মাথায় নিয়ে ঘুরতে হতো না। কিন্তু এখন যখন একজন ছেলে ব্যাট করে, সে জানে যে তাকে নিয়ে ফেসবুকে কি বলা হয়, তার বিশেষণটা কি। এদের প্রত্যেকের বিশেষণ আছে, এসব বিশেষণ তাকে মাথায় হান্ট করে বেড়ায়। সে যখন ব্যাট করতে নামে ওই শব্দটা তাকে রীতিমতো খোঁচাতে থাকে, তুই একজন অমুক, তুই একজন অমুক, তুই করবি রান। সেই জায়গা থেকে উঠে আসা প্রায় অসম্ভব। ফলে আজকের দিনে সমালোচনার জবাব দেওয়া, ওই যে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া, এটা প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। এই প্রায় অসম্ভব কাজটা আমাদের নাজমুল হাসান শান্ত করে ফেলছেন। না, আমি বলবো না যে তিনি সমালোচকদের মুখ বন্ধ করে একেবারে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় নাম লেখায় ফেলছেন, এরকম কিছু করেন নাই। কিন্তু যে একটা প্রবল ট্রলের চরিত্র ছিলেন, সেখান থেকে ভালোবাসার চরিত্রে পরিণত হয়েছেন। নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ট্রলড ক্রিকেটার থেকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল ওয়ানডে এবং টেস্ট অধিনায়কে পরিণত হয়েছেন। শুধু তাই নয়, এই সময়ে তিনি তার ব্যাটেও সবচেয়ে সুন্দর রানের স্রোতটা তৈরি করতে পারছেন। ফলে নাজমুল হাসান শান্ত নিশ্চয়ই ক্রিকেট ইতিহাসেই একটু গবেষণার যোগ্য একটা চরিত্র। একই সঙ্গে আমাদের দেশের জন্য খুব স্পেশালি শান্তকে নিয়ে আলোচনা হওয়া জরুরি এই কারণে যে শান্ত হচ্ছে সেরকম একজন ক্রিকেটার যার পিছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘকাল ধরে বিনিয়োগ করছে, দীর্ঘকাল ধরে বিনিয়োগ করছে এবং আমাদের কাছ থেকে এই সমালোচনাটা সহ্য করছে যে এটা একটা ফালতু বিনিয়োগ। এই বিনিয়োগটা কেন ক্রিকেট বোর্ড করে যাচ্ছে? আমাদের ক্রিকেট বোর্ড তো খুব বেশি ক্রিকেটারকে নিয়ে কখনো লম্বা মেয়াদে কাজ করে নাই, খুব বেশি ক্রিকেটারকে নিয়ে করে নাই। সব মিলে হাতে গুনলে আপনি হয়তো 5-6 জন ক্রিকেটার পাবেন যাদেরকে নিয়ে কাজ করা হয়েছে, যে একে লম্বা রেসের ঘোড়া হিসেবে আমরা বিনিয়োগ করে যাব। তার ভিতরে শান্ত একজন, বেশিরভাগই ব্যর্থ হয়েছে। এই যাদেরকে নিয়ে কাজ করা হয়েছে বেশিরভাগের কাছ থেকে আমরা আউটপুট পাই নাই। শান্ত এই জায়গাটায়ও শেষ পর্যন্ত একটা বিরল ব্যতিক্রম হয়েছে, যে ব্যর্থ হতে হতে সে একজন সফল ইনভেস্টমেন্টে পরিণত হয়েছে। তার পেছনে যে বিনিয়োগটা সেটা সে সাফল্যে পরিণত করছে। আমরা আজকে শান্তর এই ঘৃণা থেকে ভালোবাসার যে জার্নিটা, এই জার্নিটা নিয়ে একটু কথা বলবো। তার পেছনে কিভাবে বিনিয়োগটা করা হয়েছে, সেটা সে কিভাবে ফেরত দিছে সুদে আসলে, সেটা একটু বলবো। এই পুরো কথাটা বলা উচিত ছিল গতকালকে, গতকালকে শান্তর জন্মদিন ছিল, কিন্তু একটু লেট হয়ে গেল। তারপরেও লেট বেটার দ্যান নেভার, ওই যে কথাটা মাথায় রেখে করলাম শান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই জার্নিটা একটু বলি আজকে। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8 তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। শান্ত, মিরাজ ওরা হচ্ছে একই আন্ডার 19 ব্যাচের ছেলে। 2016 যে আন্ডার 19 টুর্নামেন্টটা হলো, আন্ডার 19 বিশ্বকাপ বাংলাদেশে, ওরা ওই বাংলাদেশ দলটার ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন ছিল। ওরা সেই সময় থেকেই মানিক জোড়, আরও আগে থেকে, ও আন্ডার 13 থেকে ওরা মানিক জোড়। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওরা এনিহাও, আমাদের এখানে যেটা হয় যে আন্ডার 19 আগে সাংবাদিকরা ক্রিকেটারদের খুব একটা চেনে না, কিন্তু ওরা কিভাবে যেন বছর 15 বয়স হতে না হতেই ওদের এই মানিক জোর ব্যাপারটা এবং ওদের দুজনের পারফরমেন্স সবার দৃষ্টি আকর্ষণ করলো। ফলে ওরা মোটামুটি এই যে ঢাকার ক্রিকেটে আমরা যারা সাংবাদিকতা করতাম, আমাদের চেনা মুখ হয়ে উঠলো। এবং তখন থেকেই আমরা মোটামুটি আলোচনা করতাম মজা করে যে নেক্সট সাকিব তামিম জুটি আসতেছে, ওই রকম ফ্রেন্ডশিপ। সাকিব তামিম তো আপনারা যারা পরের প্রজন্ম তারা জানেন না, তারাও ওই আন্ডার 13 থেকে এক জাতীয় দলে বৃহৎ অংশ সময় পর্যন্ত মানিক জোড়ের চেয়ে বেশি ছিল। দুজনকে আলাদা খুব একটা দেখা যেত না।
এদের কেসটাও তাই, একেবারে তাই। এবং আপনি যদি মিলান, দুইজনের খেলোয়াড়ি অ্যাট্রিবিউট মিলান, ওই একজন ব্যাটসম্যান একজন অলরাউন্ডার, ওখানে ওই জুটিটা তাই ছিল। ফলে আমরা এই ফানটা খুব করতাম। বিশেষ করে আন্ডার 19-এ যখন দুজনেই খুব ভালো পারফর্ম করলো, তখন তো এটা মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এই দুটো ছেলেও সাকিব তামিমের পথ ধরে ওরা ন্যাশনাল টিমে আসবে। আমি শান্তর প্রথম ইন্টারভিউ নিলাম মিরাজের সঙ্গে। আমার বোধহয় তার ওই 15-16 বছর বয়স থেকেই মিরাজের সঙ্গে সাংবাদিক সুলভ কথাবার্তা হয় এবং কথা বিনিময় হয়। শান্তর সঙ্গে এর আগে হয় নাই, মানে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের আগে হয় নাই। মানে হাই হ্যালো দেখছি, প্র্যাকটিস করতেছে বাচ্চাগুলা, এগুলা দেখি। প্রথম দেখলাম হচ্ছে কক্সবাজারে ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল। আমি ওটা কাভার করতে গেলাম, শান্ত সেঞ্চুরি করলো ওই ম্যাচটায়। সেঞ্চুরি করার পর আমার শান্তর একটা ইন্টারভিউ দরকার। আমার অফিস থেকেই রীতিমতো রিকোয়েস্ট আসলো যে এই ছেলেটা তো খুব ভালো রান করতেছে, ওর একটা ইন্টারভিউ করো। এখন আমি গেলাম ড্রেসিং রুমের সামনে। আমার দিব্যি মনে আছে, কক্সবাজারে ওই মাঠটার পাশে একটা আহ, ঘরের মতো, কুড়ে ঘরের মতো একটা ঘর, ওটা ছিল ড্রেসিং রুম। গিয়ে আমি শান্তর দেখে একদম ড্রেসিং রুমের সামনেই দাঁড়ানো। আমি ওকে বললাম যে আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। তো ও বললো যে ঠিক আছে, দেবোক্ষণ, কালকে প্র্যাকটিসের সময় দেবো। তা আমি বললাম না ভাই, এখনই ছোট্ট একটা ইন্টারভিউ, আজকেই দেন। তো বললো যে ঠিক আছে, আমি একটু টিম ম্যানেজারের অনুমতি নিয়ে আসি। মানে এড়াচ্ছে, আমরা তো জানি যে কোন বাক্যটা কেন বলে। তো ও তো ভেতরে চলে গেল। এখন আমি তো বুঝতেছি যে ও টিম ম্যানেজারের অনুমতি নিয়ে আর আসবে না। এর মধ্যে মিরাজ আসছে। আমি মিরাজকে ডেকে বললাম যে মিরাজ, এরকম শান্তর একটা ইন্টারভিউ লাগবে, তো একটু আপনি বলে দেন না। ও মিরাজ ক্যাপ্টেন, ও ভাইস ক্যাপ্টেন, আপনি বলে দিলে ইন্টারভিউ হবে। তো মিরাজ বলতেছে আমিও তো ভালো করছি, আমার ইন্টারভিউ নেন। তাই বললাম ঠিক আছে, আপনার ইন্টারভিউ কালকে নিব, আপনি খুব ভালো করতেছেন, আগে আপনার বন্ধুর ইন্টারভিউ দেন। তো মিরাজ হাসতে হাসতে ভিতরে গিয়ে শান্তরে নিয়ে আসছে। এসে বলতেছে দাদার এই ইন্টারভিউ দে। ও বলতেছে কেন, তুই নাকি আমার চেয়ে ভালো খেলোয়াড়, তুই দে। এ খুব মজা করতেছে দুজন। তারপরে শান্ত ইন্টারভিউ দিল। খুবই মানে মিরাজ একরকম, শান্ত আরেক রকম। সেদিন আবিষ্কার করলাম যে এই ছেলেটা হচ্ছে এক একটা কথা বলে, যে আমরা বলি যে কথা না খোন্তার কোপ, মানে কথা বলে ওটা সাকিবের মতো বসায় দিতে চায় যে আমি এটা বলছি মানে এটাই বলছি। ওই বয়সে সে প্রতিটা কথা বলতেছে খুব সলিড করে এবং কথাটা মিন করে বলতেছে, একবারে এক্সাক্ট বাক্যটা সব মনে নাই, কিন্তু ওইটা মনে আছে, ওই ইমপ্রেশনটা। খুব শান্ত মুখে হাসি হাসি মুখে কথা বলতেছে, কিন্তু কথা কোনোটাই নুইয়ে যায় না, কোনো কথাটাই একেবারে ভেঙে পড়ে না, কথাগুলো সে মিন করে বলতেছে। খুব ভালো লাগলো যে ছেলেটার এই যে শক্ত ব্যক্তিত্ব। সাধারণত আমাদের সঙ্গে বয়সে তো অনেক পার্থক্য। আমি তখন রীতিমতো সিনিয়র রিপোর্টার, মানে সিনিয়র রিপোর্টারেরও বয়স মেলা দিন হয়ে গেছে তখন। ফলে তখন তো ওই বয়সী ক্রিকেটাররা আমাদের সঙ্গে কথা বলার সময় একটু বানায় বোনায় দু চারটা কথা বলে, সন্তুষ্ট করা কথা বলে না, এর ভিতরে ওইগুলার নাই। এর কিছুদিন পরে বিশ্বকাপ শেষ হলো, মিরাজ জাতীয় দলে চলে আসলো। আমরা ভাবতেছিলাম যে দুজনে তো একসঙ্গে আসবে। মিরাজ ব্যাটিং অলরাউন্ডার আসলো বোলার হিসাবে এবং প্রথম ম্যাচেই এক গাদা উইকেট পেল। আমাদের ইকুয়েশন সব বদলে গেল, মিরাজ জাতীয় দলে সেটেলও হয়ে গেল। শান্তটা নিয়ে একটু হতাশা কাজ করতেছিল যে এই ছেলেটা জাতীয় দলে ডাক পায় না কেন। 2017 সালে তখনও শান্ত বিরাট কিছু ডোমেস্টিক সার্কিটে করে ফেলছে তা না, ফার্স্ট ক্লাসে নিয়মিত রান করে। হঠাৎ করে দেখলাম নিউজিল্যান্ড সফরের দলে এই ছেলের নাম। আমরা একটু সারপ্রাইজ হলাম যে কেন, মানে ও তো বিরাট কিছু করে ফেলে নাই, ওকে এখনই টেস্ট 11-এ নিয়ে নেবে, ওকে টেস্ট দলে নেওয়া হলো। হাতুরু সিং এ ব্যাখ্যা দিলেন তখন কোচ হাতুরু সিং যে না, ওকে খেলানোর জন্য নেওয়া হচ্ছে না, ওকে নিচ্ছে আমরা ড্রেসিং রুম চেনানোর জন্য, ওর উপরে আমরা লং টার্মে ইনভেস্টমেন্ট করতেছি, ও আমাদের নেক্সট কোর মেরুদণ্ড হবে ব্যাটিং এর। ফলে ওর বুঝতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কি জিনিস, ও আমাদের সঙ্গে থাকবে, ও ড্রেসিং রুম বুঝবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের কালচার বুঝবে। আমাদের এখানে তখনও পর্যন্ত এ দলের কালচারটা খুব কম, এটা নিয়ে খুব কথাবার্তা হতো, তাহলে ও কোথায় শিখবে এগুলো। ফলে হাতুরু সিং ওরা নিয়ে গেলেন। এটা কিন্তু ইংলিশটাও করে, যেসব দেশে এই দলের কালচার ভালো আছে সেসব দেশেও করা হয়। একটা তরুণ ক্রিকেটার যারে খুব সম্ভাবনাময় মনে করা হয় যে 2 বছর পরে দলে ঢুকবে, তাকে জাতীয় দলের সঙ্গে, বিশেষত ইংল্যান্ডে খেলা হলে জাতীয় দলের সঙ্গে ড্রেসিং রুমে রাখা হয় যে তুমি 12 ম্যান হিসাবে পানি টেনো, তা অন্তত বুঝো ব্যাপারটা। তো এই হিসাবেই শান্তকে নেওয়া হলো। সেখানে একটা কাকতালীয় ঘটনা ঘটলো। আমাদের যখন টেস্ট স্কোয়াড থেকে কিছু খেলোয়াড় দেশে ফিরে আসলো আগে আগে অ্যাডভান্স পার্টি হিসাবে সেকেন্ড টেস্টের আগে, আর কিছু খেলোয়াড় একবার ইনজুর্ড হয়ে গেল। পরিস্থিতি এমন হলো যে 11 জন মিলায় নামাতে গেলে হাতুরু সিং এর ব্যাট করতে নামা লাগে। তো হাতুরু সিং এর না নেমে শান্তরে নামা দিল এবং শান্ত মোটামুটি ফাইটিং একটা ইনিংস খেললো। নিউজিল্যান্ডের মাটি আপনারা জানেন, তখন নিউজিল্যান্ডের উইকেটে ঘাসের মুথু থাকতো। এখন আপনারা ওই জিনিসটা হয়তো কম দেখেন,
ওই মুঠোয় পড়ে বল লাফ দিয়ে দিয়ে উঠতো। খুবই বাজে উইকেট। নিউজিল্যান্ডের ওই উইকেট কেন আইসিসি টলারেট করতো এটা আমি বুঝে উঠতে পারি না। ওই জিনিসের মধ্যে দাঁড়ায় ও 30+ একটা ইনিংস খেললো খুব ফাইটে। আমরা মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু হাতুড় সিংয়ে তো হাতুড় সিংয়ে ওই ইনিংসে মোটেও যে মুগ্ধ হয়ে গেছি বলে ওরা কন্টিনিউ করি তা করলো না। পরের টেস্টে ড্র। তোমার যে মূল প্ল্যান ছিল তুমি সেই প্ল্যানে থাকো। ওকে রীতিমতো ব্যাক করে যাওয়া হলো। এরপরে ও পরের বছরে সে ২ টো টেস্ট খেলার সুযোগ পেল। একটা টেস্ট বোধহয়। হ্যাঁ, পরের বছরে একটা টেস্ট খেললো। তেমন কিছু করলো না। ওটাও এক্সপেরিমেন্টাল কেস ছিল। এরপরে সে রেগুলার হলো ২০২০ সালে। তবে পরের বছর সে ওয়ানডেতে রেগুলার হলো। কিন্তু এই যে শুরুটা হলো না, ওই যে নিউজিল্যান্ডের ওই শুরুটা ওটা ধরেন একটা এক্সপেরিমেন্টাল কেস। তো ২০১৮ সালে সে ওয়ানডেতে রেগুলার হলো। ২০২০-এ এসে টেস্টে রেগুলার হলো। কিন্তু ২০২২-২৩ পর্যন্ত মানে বলা যায় প্রায় ক্যাপ্টেন্সি পাওয়ার আগ পর্যন্ত এই ছেলেটার একটা বিভীষিকাময় জীবন শুরু হলো। বিভীষিকাময়। প্রথমত হচ্ছে ওয়ানডেতে প্রথম ৪ বছরে এই ছেলেটা কোনো 50ই পেল না। ৪ বছরে ব্যালাম যে ম্যাচ খেলছে তা না, ১৫টার মতো ম্যাচ খেলছে। কোনো 50 রানের দেখা নাই। প্রথম 50 পেল ২০২৩ সালে এসে। আপনি কল্পনা করতে পারেন? ২০১৮-তে একটা অভিষেক হওয়ার ছেলে ২০২৩ সালে এসে প্রথম 50 পেল। হ্যাঁ, টানা খেলে নাই। এই সময় টানা খেলে নাই। টানা খেললে নাম্বার তো আরো বেশি হতো। ওই সময় তো আমরা ওয়ানডে অনেক বেশি খেলতাম। কিন্তু ইয়ে তো ছিল, দলের সঙ্গে, সঙ্গে তো ছিল। ১৫-১৬টা ম্যাচ খেলছে। একটা 50ও নাই। এই ছেলেকে নিয়ে ট্রল হবে না কাকে নিয়ে হবে? টেস্টেও সে যে ওই যে ২০২০-এ নিয়মিত হলো দলে। এরপরে দীর্ঘদিন পর্যন্ত তার ইনিংসে তার ব্যাটে কোনো একটা বলার মতো ইনিংস নাই। ২০২২-২৩ সালের দিকে এসে শান্ত রান পাওয়া শুরু করলো। রান পাওয়া শুরু করলো মানে ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হয়ে উঠলো। সে মোটামুটি গ্যারান্টেড একটা ব্যাটসম্যান যে আমাদের ওই ৩-৪-এ নিয়মিত রান করে দিবে। টেস্টেও আস্তে, আস্তে ওই জায়গাটা করে নিল। কিন্তু হয় কি ইমপ্রেশন বদলাতে তো অনেক সময় লাগে। ওই যে বললাম ৪-৫ বছর সময়, ৪-৫ বছরের ম্যাচ যতই কম খেলুক, এই সময় তাকে ব্যাক করে যাওয়া হচ্ছে। সেই ১৫ বছর বয়স পর্যন্ত থেকে ব্যাক করা হচ্ছে। সেই ২০১৭ সাল থেকে হাথুরু সিংয়ে তাকে ব্যাক করে যাচ্ছে, বোল্ট ব্যাক করে যাচ্ছে, ম্যাচ পাচ্ছে সব ফরম্যাটে। কিন্তু শান্তর ব্যাটে রান নাই। ফলে শান্তর নাম হয়ে গেল লর্ড শান্ত। এই লর্ড শব্দটা অনেকের নামের আগেই কম বেশি বসছে। কিন্তু শান্তর মতো এরকম কারো ট্যাগ হয়ে যায় নাই। লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি অমুক তমুক প্রতিনিয়ত শান্তকে নিয়ে এসব লেখা হতে থাকলো ফেসবুকে। শুধু কি ফেসবুক, মেইন স্ট্রিম মিডিয়াতেও শান্ত সমালোচনা হলো। এসব সমালোচনা কোনোটা খুব অন্যায্য, অন্যায় হয়েছে এগুলো আমি বলি না। পাবলিক পারসেপশন তো তৈরি হবেই। আপনি রান করতে পারতেছেন না, আপনাকে ব্যাক করা হচ্ছে দিনের পর দিন, তাহলে আপনার সম্পর্কে পাবলিক পারসেপশন খারাপ হবে। আপনাকে নিয়ে লোকজন উল্টাপাল্টা বলবে। এখন শান্ত যখন রানে ফিরল তখনও কিন্তু এটা রাতারাতি বন্ধ হলো না। এখন শান্তর জন্য একটা বিরাট ডিলেমা। ভাই আমি এই মুখগুলো চুপ করাবো কি করে? শান্ত প্রতিনিয়ত ব্যাট করে এই অবস্থার মধ্যে। সেঞ্চুরি করে আসতেছে, পরের ম্যাচে যেই সিঙ্গেল ডিজিটে আউট হচ্ছে, আবার ওই কথা বলা হচ্ছে লর্ড শান্ত আর কত সুযোগ পাবে? এখন মানুষ তো ওই যে বা এই কগনিটিভ বায়াসনেসের শিকার। দীর্ঘদিন ধরে দেখছে শান্ত রান করে না। ফলে একটা দুটো সেঞ্চুরিতে কাজ হচ্ছে না। একটা দুটো বড় ইনিংসে এই মুখ বন্ধ হচ্ছে না। ওটা বলে যাচ্ছে। আমার মনে আছে শান্ত ওই সময় কোনো একটা মিডিয়াতে দেওয়া ইন্টারভিউতে মানে কান্নার চেয়ে মানে শব্দযুক্ত একটা বাক্য বলছিল যে, "আমার মাঝে, মাঝে মনে হয় আমি বোধহয় নিজের দেশের বিপক্ষে খেলি, নিজের দলের বিপক্ষে খেলি।" মানে এই কথাটা আমি নিতে পারি নাই। দীর্ঘদিন পর্যন্ত এই কথাটার কারণে আমি মানে মনে হতো যে মনে হচ্ছিল আমার যে শান্ত কথাটা বোধহয় আমাকে বলছে। আমি শান্তর সামনে গেলে লজ্জা পেতাম যে এই কথাটা শান্ত বলল কি বীভৎস কথা। সোশ্যাল মিডিয়া ঠিক আছে, আমরাও তো সমালোচনা করি। আমি শান্তর সামনে গেলে লজ্জা পেতাম যে শান্ত বোধহয় এই কথাটা আমারও বলছে। না, শান্ত খুব ওয়েলকামিং একটা ছেলে, খুব ওয়েলকামিং একটা ছেলে। সেখান থেকে শান্ত দেখেন ভেঙে পড়ে নাই। শান্ত ভাবছে, কাঁদছে হয়তো, আমি জানি না সে কাঁদতো কিনা, কিন্তু কাঁদার কথা। হয়তো রাতে ঘুম হয় নাই, কাঁদছে শুয়ে, শুয়ে যে আমার দেশের ফেসবুকে আমাকে নিয়ে এটা হচ্ছে, আমার দেশের মিডিয়া এটা হচ্ছে। আমি তো রান করেও থামাতে পারতেছি না। আমি কি করব? আমি উইকেটে গেলে আমার মাথার ভেতরে ওই শব্দগুলো ঘোরে। আমি যে জায়গায় যাই এইগুলা দেখতে পাই। রান করতেছি তাও থামতেছে না। অবশেষে থামছে। দেখেন থামছে না। এই যে টি-টোয়েন্টি দল থেকে টি-টোয়েন্টিটা শান্ত ফরম্যাট না। যখন বাদ পড়ল এই থামাইতে তো অনেক সময় লাগছে, অনেক সময়, লম্বা সময়। শান্ত ৩ ফরম্যাটেই খেলতেছে। ২ ফরম্যাটে এসে বন্যার মতো রান করতেছে। শুধু টি-টোয়েন্টির কারণে ওর এই বাজে ইমপ্রেশনটা টিকে থাকতেছে।
টি-20তে যেহেতু পারতেছে না, স্ট্রাইক রেটে পেরে উঠতেছে না, ওকে সমানে লর্ড বলে যাওয়া হচ্ছে। অবশেষে সেই শান্ত কিন্তু ভালোবাসাটা আদায় করে নিছে। সেই শান্ত পারফরম্যান্স দিয়ে, পরিসংখ্যান দিয়ে, স্টার্স দিয়ে এবং দেশকে মাহাত্ম্যপূর্ণ সব জয় এনে দিয়ে শান্ত কিন্তু ওই জায়গাটা করে নিছে। এখন আর কেউ ভুলেও শান্তকে লর্ড বলেন না। এখন আর লর্ড অ্যাসোসিয়েশন সভাপতির পদটা তাকে দেওয়া হয় না। এটা কি কম কষ্টে সে অর্জন করছে? দেখেন ব্যাটসম্যানশিপের জায়গাটায় আপনি যদি ভাবেন যে ২০২৩-এ সে ওয়ানডে টেস্টে ক্যাপ্টেন হয়েছে, টি-20রও ক্যাপ্টেন হলো, ওয়ানডে টেস্ট নিয়ে যদি কথা বলি তাহলে দেখেন সে কি বিস্ময়কর উন্নতি ঘটাইছে তার এই ক্যাপ্টেন্সি জামানায়। তার ওয়ানডেতে যদি আপনি দেখেন তার ক্যাপ্টেন্সি জামানায় সে এখন ক্যাপ্টেন নাই। কেন নাই? এটা আমি মানে আমার ভাবলে গা শিউরে ওঠে যে আমাদের দেশের সেরা ওয়ানডে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন থাকা অবস্থায় সেরা পারফরম্যার। এটা এর আগে পরে তো আমরা দেখি না পৃথিবীর ইতিহাসে খুব কম যে ক্যাপ্টেন্সি পেলে যার পারফরমেন্স বেটার হয়ে যায়। কত বেটার হয়ে যায় দেখেন। এই ছেলে ওয়ানডেতে ক্যাপ্টেন থাকা অবস্থায় তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 49 আর এমনিতে ক্যাপ্টেন্সির আগে পরের পিরিয়ডে তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 28 দশমিক সামথিং 29 এরও কম। আপনি কল্পনা করতে পারেন যে একটা ছেলের ক্যাপ্টেন হইলে ব্যাটিং অ্যাভারেজ 11 বাড়ে যায়। স্যাম্পল সাইজ খুব বড় না, স্টিল এটা মানে বিস্ময়করের চেয়েও কম। টেস্টেও প্রায় এক অবস্থা। টেস্টেও তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে 32 ছিল নন ক্যাপ্টেন থাকা অবস্থায়। সেটা 38 যখন ক্যাপ্টেন থাকা অবস্থায়। মানে ক্যাপ্টেন্সি পেলে তার ব্যাটের ধার আরো বেড়ে যায়। এবং ক্যাপ্টেন হিসাবে সে আমাদের কি অসামান্য সব জয় এনে দিচ্ছে, কি অসামান্য সব জয় এনে দিচ্ছে। ওয়ানডেতে অনেকগুলো সিরিজ জিতছে, সেটা আমি বলবো না যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সেই তাৎপর্যপূর্ণ ব্যাপারটা সে দেখানোর সময় পায় নাই। তার আগে পাগলামি করে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে। টেস্টের দিকে আপনি যদি তাকান, এখন তো টেস্ট জমানা চলতেছে, টেস্ট শেষ হলো মাত্র। আপনি দেখবেন যে গত 2 বছরে বাংলাদেশের যে ঐতিহাসিক জয়গুলো আছে সবগুলো শান্তর ক্যাপ্টেন্সিতে। মানে আমরা তো ইনফ্যাক্ট শান্তর আগের জামানায় যত টেস্ট জয় পাইছি তার মধ্যে মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা ছাড়া, মানে মুমিনুলের ক্যাপ্টেন্সিতে ওই জয়টা ছাড়া কোনোটাই খুব মানে নিয়ে গর্ব করার মতন না। বাকি জয়গুলো হয় খুব বাজে উইকেটে বড় দলের বিপক্ষে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে বাজে উইকেটে, নতুবা আসলে ছোট দলের বিপক্ষে। ছোট দল বলে কাউরে ছোট করতেছি না, কিন্তু তাদের বিপক্ষে জিতে খুব গর্ব করা যায় না। ইভেন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে আমরা দেশের মাটিতে যেসব ম্যাচ জিতছি ওগুলো নিয়েও খুব গর্ব করা যায় না। কিন্তু শান্তর জামানায় আপনি দেখেন এত শান্ত নাম্বার অফ উইনের দিক থেকেই বাংলাদেশের সে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তার অধীনে আমরা 9টা টেস্ট ম্যাচ জিতছি। তার জয়ের হার 42%, 42-এরও একটু বেশি, 42 প্লাস। এটা বাংলাদেশের ইতিহাসে বাকি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে মুশফিক, তার জয়ের হার 20%-র কাছাকাছি। বুঝতেই পারেন সেটা কত বেশি। ও শান্ত 42% জয় আমাদেরকে এনে দিছে, 9টা জয় এনে দিছে এবং সে 9টা জয়ের বেশিরভাগই আপনি বাধাই করে রাখতে পারেন। পাকিস্তান বিপক্ষে 4টা জয়, ওদের ওখানে গিয়ে একবার হোয়াইট ওয়াশ করা, এখানে একবার হোয়াইট ওয়াশ করা, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। মানে এর ভিতরে 4 আর 2 6টা, 9টা ম্যাচের মধ্যে 6টা মহাকাব্যিক জয় আছে। মহাকাব্যিক জয় যার যে কোনো একটা হইলে বাংলাদেশের যে কোনো অধিনায়ক, আগের দিনের অনেক অধিনায়ক আছেন শান্তরে বলতে পারেন যে আমার জীবনে সবকিছু তোর দিয়ে দিব, এর বিনিময়ে এর একটা জয় আমার নামে লিখে দে। আসলেই তো এত বড় বড় জয়। এবং মজার ব্যাপার হচ্ছে শান্তর জামানায় আপনি যদি স্ট্যাটিস্টিক্সটা একটু ব্রেকডাউন করে দেখেন তাহলে দেখবেন যে আরো একটা মজার ব্যাপার ঘটছে। এই সময় কিন্তু আমরা টেস্ট জয়ের জন্য যাচ্ছে বেশি। মানে ও হচ্ছে ওর আর মুশফিকের কিন্তু হারের শতাংশ খুব কাছাকাছি। মানে মুশফিকেরও 52% হার, ওরও 52% হার, কিন্তু ওর উইন পার্সেন্টেজ 42, মুশফিকের উইন পার্সেন্টেজ 20। মানে ড্রর হারটা মুশফিকের অনেক বেশি। এই জায়গাটা মুশফিকের খারাপ বলতেছি না আমি, তখন আমাদের ম্যাচ জেতানোর মতো বোলার ছিল না। শান্তর এই সময়টা এসে আমরা দেখতেছি ড্র সংখ্যাটা খুব কমে গেছে। শান্তর মাত্র একটা ড্র ম্যাচ শান্তর ক্যাপ্টেন্সিতে। তার মানে বোঝেন শান্তর উইন পার্সেন্টেজ 42, সেটা অনায়াসে আর কিছু ড্র হলে লস পার্সেন্টেজটা 30-এর ঘরে নেমে যেত। তা তো হয় নাই। মানে এই সময় এসে আপনি যদি ওর এই স্টার্সটা ওই গৌতম গম্ভীরকে বা ব্রেনন ম্যাককালামকে দেখান, তারা বলবে আরে এই দুর্দান্ত ক্যাপ্টেন তো, এ তো হারার ভয় পায় না, এ তো বেশিরভাগ ক্ষেত্রে জয়ের জন্য যায়, আর জিততে গেলে তো আপনি হারবেনই। ঠিক আছে, এটা নিয়ে দুশ্চিন্তা করো না শান্ত, তুমি চেষ্টা করো যে এই হারগুলো কত বেশি জয়ে পরিণত করা যায়, কিন্তু তাই বলে ড্র বাড়াতে যেও না, একদম ড্রর জন্য খেলবা না। আর এই জায়গাটায় আমাদের একটা ক্রাইসিস হচ্ছে যে আমরা শান্ত তার টিমে 20 উইকেট নেওয়ার মতো বোলার
পেয়ে গেছে, নার্সিং করছে, সবই হয়েছে। কিন্তু 20 উইকেট দিয়ে আসে তার ব্যাটসম্যানরা আগে আগে। ওই 20 উইকেট প্রতিপক্ষের নিয়ে সেটা কাজে লাগানোর আগেই নিজেরা 20 উইকেট দিয়ে আসে। ওইটা ব্যাটসম্যানদের কারণে এটা স্ট্যাটিস্টিক্যাল একটা বিরাট ঝামেলা হয়ে গেছে আমাদের ব্যাটসম্যানশিপে। ও ফলে উইনটা হলেও লসটাও বাড়তেছে। এইটা আরেকটা সিনারিও। কিন্তু এটাও সত্যি যে আমাদের টিমটা এখন অনেক বেশি জয়ের জন্য যাচ্ছে। ড্রর জন্য খুব একটা খেলে না। বাংলাদেশ শেষ কবে ড্র করছে? এই যে বললাম একটা মাত্র ড্র আছে শান্তর ইতিহাসে। বাংলাদেশ রেগুলার বাংলাদেশ বোধহয় এখন সবচেয়ে বেশি টেস্টে রেজাল্ট আনা ম্যাচ খেলতেছে। সবচেয়ে বেশি। বলতেছে ইংল্যান্ড, ইন্ডিয়া যে আমরা বেশি রেজাল্টের জন্য যাব, আমরা বেশি প্রাগমাটিক খেলবো, কিন্তু সবচেয়ে বেশি শতাংশ রেজাল্ট হচ্ছে বোধহয় বাংলাদেশের ম্যাচে। এটাও একটা বিস্ময়কর ব্যাপার। সেটা করতেছে শান্তর এই সময়টায়। ফলে সে আমাদের শুধু মডার্ন সফল একজন অধিনায়ক, সফল ব্যাটসম্যান তা না, সে আমাদের পোস্ট মডার্ন একটা প্রাগমাটিক যুগে নিয়ে গেছে। যে যুগে আমরা রেজাল্ট দেখতে চাই টেস্টে শুধু। আর ওয়ানডেতেও সেরকম সাফল্য চাই। খুব ভালো লাগতো যদি এই পুরো গল্পটা বলতে পারতাম এরকম অবস্থায় যে শান্ত আমাদের টেস্ট ওয়ানডে দুটোতেই ক্যাপ্টেন আছে। সেইটাই হওয়া উচিত ছিল। কিন্তু নানা কারণে সেটা হয় নাই। যারা ক্যাপ্টেন্সি পাইছে তার বদলে তাদের কাউরে গিবত করে ছোট করব না। তারাও যোগ্য। ওই মিরাজ ক্যাপ্টেন্সি করছে মাঝে, যোগ্য ছেলে, অনেক জয় এনে দিছে। লিটন এখন পাইছে, সেও যোগ্য ছেলে। কিন্তু শান্ত হচ্ছে যোগ্য এরা কেউ না। ফলে শান্তর জন্য ওটা একটা কষ্টের ব্যাপার। আমার কেন যেন মনে হয় যে ছেলে এত বড় একটা সংগ্রাম করে ভালোবাসা জিতে নিতে পারে, তার জেতার এখন অনেক কিছু বাকি আছে। কেবল তো জয়ের শুরু। বয়স আর কি মারাত্মক। এই ছেলেটা জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা জিতে গেছে, ঘৃণার বিপক্ষের লড়াইটা। সেই লড়াইটা যে জিততে পারে সে আমাদেরকে আরো কিছু জিতে দেবে। তার জীবনে জেতার আরো কিছু বাকি আছে। আমি জন্মদিন উপলক্ষে যদিও বললাম যে একটু পরে হয়ে গেল কন্টেন্টটা, জন্মদিন উপলক্ষে শান্তকে অনেক শুভেচ্ছা জানানোর পাশাপাশি এটা বলে রাখি, শান্ত আসল জয়টা তো জিতেই ফেলছেন মানুষের হৃদয়। এখন আপনি দেখেন আর কি কি জেতা যায়, ছোট ছোট কি কি জেতা যায়। যা জিতবেন তাই আমাদের জন্য মণিমুক্ত হয়ে থাকবে। আর এই যে কাজটা করলেন এটা ইতিহাসে নাম লেখা থাকবে। ক্রিকেটের ইতিহাস বাদ দেন, ক্রিকেটের ইতিহাসে হয়তো আপনার নাম লেখা থাকবে না, আপনার চেয়ে অনেক বড় অধিনায়ক এই বাংলাদেশেই হয়তো আসবে। আপনার মানুষের ইতিহাসে নাম লেখা থাকবে যে আপনি একজন মানুষ যে ঘৃণাকে ভালোবাসায় পরিণত করছিলেন। এই জন্য বিশেষ অভিনন্দন থাকলো। সবাই ভালো থাকবেন।